অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা আগামী 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ভূগোল বিষয়ের ক্লাস কিন্তু আজ থেকে একদম শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক, প্রত্যেকটা টপিক ভিত্তিক যে আলোচনা, সেটা কিন্তু আজ থেকে আমরা একদম পুরোপুরি শুরু করে দেব। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা এই চ্যানেলে আজ থেকে কিন্তু মাধ্যমিকের ভূগোল বিষয়ের ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই সমস্ত চ্যাপ্টারের টোটাল নোটস, সাজেশন সমস্ত কিছুই কিন্তু আজ থেকে তোমরা পেয়ে যাবে এবং টপিক ওয়াইজ বিভিন্ন কোশ্চেনের বিভিন্ন ভিডিও কিন্তু আমি আজ থেকে তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তো তোমরা যারা এখনও চ্যানেলটাকে ফলো করোনি বা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপর থেকে তোমরা এই চ্যানেলেই মাধ্যমিক ভূগোলের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর, 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস যত রকম প্রশ্ন রয়েছে, এমসিকিউ প্রশ্ন, শূন্যস্থান, স্তম্ভ মেলাও, সমস্ত রকম প্রশ্নের উত্তর কিন্তু আজ থেকে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকের পর থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন রকম নোটস, এমসিকিউ, এসএকিউ সমস্ত রকম বড় প্রশ্ন কিন্তু আমি আলোচনা করব এবং প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল সমস্ত কিছুই আলোচনা হবে। ম্যাপ পয়েন্টিং যা যা তোমাদের করতে হবে সেই সমস্ত বিষয় কিন্তু আমি তোমাদের বলে দেব যে কিভাবে তোমরা করবে, কিভাবে তোমরা এগিয়ে যাবে, তাহলে মাধ্যমিকে খুব ভালো নাম্বার বা তোমরা র্যাঙ্ক করতে পারবে। ঠিক আছে, তো চলো আজ আমরা কিন্তু একদম ভূগোলের যে প্রথম অধ্যায়টা রয়েছে সেই প্রথম অধ্যায় থেকে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই দুটো প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ভূগোল বিষয়ের একদম কমন প্রশ্ন পরীক্ষাতে আসবে, তোমরা নিজেরাই দেখতে পাবে পরীক্ষায় এসেছে কিনা। তো এমন দুটো প্রশ্ন আজকে আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এমনকি এটা শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেই নয়, ফাইনালের ক্ষেত্রেও নয়, তোমাদের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্ন বহুবার এসেছে এবং মাধ্যমিক পরীক্ষাতেও এর আগে এসেছে। এমন দুটো আজকে কিন্তু প্রশ্ন আমি আলোচনা করব। তো প্রথম তোমাদের যে অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন যে আলোচনা হবে, কি কি সেই দুটো প্রশ্ন চলো আমরা দেখে নিই। তো চলো সবাই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দাও। তো চলো আজকের আলোচনা শুরু করি। আজকে আমি যে কোশ্চেনগুলো তোমাদের পড়াবো মাধ্যমিকে ভূগোলের জন্য, তো একটু আগেই আমি কিন্তু বললাম যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। দুটোরই মার্কস হচ্ছে 3 নাম্বারের জন্য। যে দুটো প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে খুব 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 গুরুত্বপূর্ণ, সেই দুটো প্রশ্নই কিন্তু আজকে আমি প্রথম ক্লাসে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। যে সমস্ত বহির্জাত প্রক্রিয়াগুলো রয়েছে, এই সমস্ত বহির্জাত প্রক্রিয়া দ্বারা কি কি ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে হচ্ছে আমাদের টোটাল চ্যাপ্টারটা। এখানে নদীর ক্ষয়কার্য, বায়ুর ক্ষয়কার্য, অনেক কিছুই রয়েছে। তো এই চ্যাপ্টারের মধ্যে দেখবে বেশ অনেক কটাই পার্থক্য রয়েছে। এইবার এই এতগুলো পার্থক্য, এতগুলো তো পড়ার আমাদের কোনো দরকার নেই বা এতগুলো কিন্তু আমরা মনেও রাখতে পারবো না। আমাদের কিন্তু প্রথম থেকেই খুব গুরুত্বপূর্ণ যে পার্থক্যগুলো বা যে নোটসগুলো রয়েছে বা যেই আমাদের প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে প্রথম থেকেই পড়তে হবে। তো এমন দুটো আজকে আমি পার্থক্য নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার জন্যই নয়, বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দেখো, প্রথম চ্যাপ্টার থেকে আমরা যে দুটো পার্থক্য পড়ব, একটা হচ্ছে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো, এটা একটা পড়বো। সেকেন্ড পড়বো আমরা পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো, দুটোই কিন্তু 3 নাম্বারের। আর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমি বোর্ডের মধ্যে কিন্তু ইতিমধ্যেই দুটোরই ছবিটা এঁকে দিয়েছি। এবার ছবি দেখেও আমি তোমাদের পার্থক্যটা ভালোভাবে বুঝিয়ে দেবো। এইবার পার্থক্য লিখতে গেলে আমরা ফুল মার্কস কি করে পাবো, এটা অনেকের মনেই প্রশ্ন থাকে, যেটা বড় প্রশ্নের মধ্যে বা বড় প্রশ্ন লেখার সময় আমাদের অনেকেই মাথায় আসে না যে আমরা বড় প্রশ্নে কটা পয়েন্ট লিখব বা পার্থক্যে কটা পয়েন্ট লিখব। এই জিনিসগুলো কিন্তু আমি প্রথম থেকেই, প্রথম দিনের ক্লাস থেকেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, যখনই পার্থক্য লিখবে অবশ্যই যাতে পার্থক্যের বাঁ দিকে তোমার বিষয়গুলো উল্লেখ থাকে, অর্থাৎ তুমি কোন কোন বিষয়ে পার্থক্যটা
লিখছো। দেখো এখানে আমি অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার পার্থক্য বোঝাতে যাচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমি বাঁদিকে লিখে রেখেছি যে কোন কোন বিষয়গুলো আমি পার্থক্যের মধ্যে দিচ্ছি, তাই তো। দেখো অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার পার্থক্যে যে পয়েন্টগুলো আমি দেব তার মধ্যে প্রথমটাই হচ্ছে ধারণা। এই ধারণা পয়েন্টটা দেব। ধারণা মানে কি? ধারণা মানে কিন্তু এখানে বোঝাচ্ছে অবরোহণ এবং আরোহণ দুটোরই সংজ্ঞা, ডেফিনেশনটা কি আছে, দুটোর সংজ্ঞা বা ধারণা। তাহলে অবরোহণ কাকে বলি, আরোহণ কাকে বলি, এটা আমাদের সবার প্রথমেই জানতে হবে। আমি ছবিতে পরে আসছি, আগে একটু জেনে নাও অবরোহণ এবং আরোহণ কি। দেখো আমরা ভূপৃষ্ঠের কোনো একটা স্থান, সেই স্থানে যদি দেখি আমরা যে তার ধীরে ধীরে উচ্চতা কমে যাচ্ছে, কোনো একটা স্থানের উচ্চতা ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে উচ্চতা কমে গেলে কি হবে? সেই স্থানটা কিন্তু আস্তে আস্তে নিচু হতে থাকবে। উচ্চতা কখন কমে যাবে? যখন ক্ষয় পাবে। যখন ক্ষয় পাবে তখনই তো উচ্চতা কমবে, আর উচ্চতা কমলে কি হবে? সেই স্থানটা আস্তে আস্তে নিচু হয়ে যাবে। এই যে নিচু হয়ে যাওয়ার প্রক্রিয়া, এই নিচু হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলছি অবরোহণ প্রক্রিয়া, ঠিক আছে। এর ঠিক উল্টোটাই হচ্ছে আমাদের আরোহণ প্রক্রিয়া। কীরকম আরোহণ? যদি দেখি যে আমাদের কোনো একটা স্থানের ভূমিরূপের উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, কোনো একটা স্থানের উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, মানে উচ্চতা যদি আস্তে আস্তে বাড়ে বা বৃদ্ধি পায় তখনই তাকে আমরা বলবো আরোহণ। তাহলে অবরোহণ কি? অবরোহণ হচ্ছে উঁচু স্থানগুলোর নিচু হওয়ার প্রক্রিয়া, আর আরোহণ হচ্ছে নিচু স্থানগুলোর উঁচু হওয়ার প্রক্রিয়া, ঠিক আছে, বোঝা গেল। তাহলে সংজ্ঞাটা তোমরা নিজেদের বই থেকে নিজেদের মতো করেও লিখতে পারো, বা আমি যেভাবে বললাম সেইভাবেও কিন্তু তোমরা নিজের মতো করেও লিখতে পারো, ঠিক আছে। এইবার আমরা দ্বিতীয় পয়েন্টে আসবো, প্রকৃতি। অবরোহণের প্রকৃতি কেমন এবং আরোহণের প্রকৃতি কেমন। দেখো প্রকৃতি বলতে আমরা এটাকে সংজ্ঞা থেকেই নিয়ে কিছুটা লিখব। সংজ্ঞাতে আমি যা বলেছিলাম, অর্থাৎ ভূপৃষ্ঠের উঁচু স্থান নিচু হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, তাহলে অবরোহণের প্রক্রিয়াটা কি বা অবরোহণের প্রকৃতিটা কি? অবরোহণের প্রকৃতি হচ্ছে ভূপৃষ্ঠের কোনো একটা উঁচু স্থান নিচু হয়ে যাওয়া, এটাকে আমরা কি প্রকৃতির মধ্যে লিখতে পারি, অর্থাৎ উঁচু স্থান নিচু হয়ে যাওয়ার প্রক্রিয়া। আর আরোহণে কি লিখব? কোনো একটা স্থান উঁচু হয়ে যাওয়ার প্রক্রিয়া, অর্থাৎ ভূপৃষ্ঠের নিচু স্থান উঁচু হয়ে যাওয়ার প্রক্রিয়া। কোথায় লিখবো এটা? এই প্রকৃতি পয়েন্টের মধ্যে আমরা এটা লিখব, ঠিক আছে। এবার প্রক্রিয়াটা কেমন, প্রক্রিয়াটা ঠিক কী ধরনের? প্রকৃতি তো জানলাম, প্রক্রিয়াটা কীরকম? প্রক্রিয়া হচ্ছে অবরোহণকে আমরা বলি এটা একটা হচ্ছে বিনাশমূলক। অবরোহণকে আমরা বলছি বিনাশমূলক প্রক্রিয়া। কেন বিনাশমূলক? এই কারণেই বলছি যেহেতু উঁচু স্থান নিচু হয়ে যাচ্ছে, ক্ষয় পেয়ে যাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে একটা বিনাশমূলক প্রক্রিয়া। আর এটা কি? আরোহণটা হচ্ছে, এটাকে আমরা বলি ভূগাঠনিক প্রক্রিয়া, মানে কোনো একটা স্থান সেটা উঁচু হচ্ছে, আস্তে আস্তে তার উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি? ভূগঠন হচ্ছে। সেই জন্য প্রক্রিয়া হিসাবে আমরা লিখব অবরোহণ হচ্ছে একটা বিনাশমূলক প্রক্রিয়া, আর আরোহণ হচ্ছে একটা ভূগাঠনিক প্রক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে, তাই তো। এইবার আসো ভূমির উচ্চতা। তাহলে সংজ্ঞা থেকে বা এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো ভূমির উচ্চতা কি হবে। ভূমির উচ্চতা অবরোহণ প্রক্রিয়ায় কি হবে, আরোহণ প্রক্রিয়ায় কি হবে, নিশ্চয়ই বোঝাই যাচ্ছে। তাহলে ভূমির উচ্চতা কি হবে? ভূমির উচ্চতা অবরোহণ প্রক্রিয়ায় কি হচ্ছে? কমে যাচ্ছে, মানে ভূমিরূপ কি হচ্ছে? আস্তে আস্তে ক্ষয় পেয়ে নিচু হয়ে যাচ্ছে, আর নিচু হলে কি হবে? সেটা কমে যাবে, উচ্চতাটা কমে যাবে। আর কি হয়? আর এখানে এটাতে যেহেতু আরোহণে যেহেতু সঞ্চয় হচ্ছে, আরোহণে যেহেতু সঞ্চয় হচ্ছে, সেই জন্য ভূমির সঞ্চয় হওয়ার ফলে বা ভূমিরূপের সঞ্চয় হওয়ার ফলে ভূমির উচ্চতাটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে বা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, চারটে পয়েন্ট দিয়ে আমি অবরোহণ আরোহণ প্রক্রিয়াটা বুঝিয়ে দিলাম। এবার একটু যদি ছবিতে আসো, একই জিনিস একটু ছবির মাধ্যমে জিনিসটা বুঝে নাও। দেখো অবরোহণে আমরা দেখছি ঠিক এই জায়গাটায়, দেখো ভূমিরূপের কি হয়েছে, এই জায়গাটায় ভূমিরূপ ক্ষয় পেয়ে কি হচ্ছে? নিচু হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক যে শক্তিগুলো রয়েছে, নদী হতে পারে, নদীর ক্ষয়কাজ, বায়ুর ক্ষয়কাজ, এগুলোর ফলে কি হচ্ছে? এই সমস্ত বহির্জাত প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপের এই অংশটা আস্তে আস্তে ক্ষয় পেয়ে যাচ্ছে, ক্ষয় পেয়ে কি হচ্ছে? নিচু হয়ে যাচ্ছে। এই নিচু হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলছি অবরোহণ। আর ঠিক নিচের এই অংশে কি হচ্ছে? আমরা দেখতে পাই
এখানে এই জায়গাতে ভূমিরূপের আস্তে আস্তে উচ্চতা বাড়ছে, উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কোনো জিনিস সঞ্চয় হচ্ছে এর উপরে, সঞ্চিত জিনিস, সেই জন্য উঁচু হওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি এখানে এই কারণে আরোহণ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এই 4টে পয়েন্ট দিয়ে আমরা যদি পার্থক্যটা লিখি অবশ্যই কিন্তু ফুল মার্কস পাবো। এবার তোমাদের যদি কারো মনে হয় যে আমরা এর সাথে এই ছবিটা দেব, তাহলে ছবি দিতে পারো। তোমাদের প্রত্যেকের টেক্সট বইয়ে ছবি দেওয়া আছে, তোমরা চাইলে ছবিটাও দিয়ে দিতে পারো। তো এইবার আমি চলে আসব এই চ্যাপ্টারের আরও একটা গুরুত্বপূর্ণ পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য। পেডিমেন্ট আর বাজাদা, এটারও আমি এখানে ছবিটা এঁকে রেখেছি, ছবিটা আমি পরে আসব। আগে দেখে নাও পেডিমেন্ট আর বাজাদার পার্থক্যে আমরা কোন কোন বিষয়গুলো লিখব বা আলোচনা করব। দেখো এখানেও আমরা প্রথমে ধারণা পয়েন্টটা দেব, অর্থাৎ ধারণা মানেই সংজ্ঞা, পেডিমেন্টের সংজ্ঞা এবং বাজাদার সংজ্ঞা, এই দুটোই কিন্তু আমরা প্রথমেই দেব। আগেরটাতে যেমন অবরোহণ আর আরোহণের ধারণা দিয়েছিলাম, এখানেও সেম পেডিমেন্ট আর বাজাদার ধারণা দেব। তাহলে পেডিমেন্ট কি বা বাজাদায় কি? দেখো পেডিমেন্ট হচ্ছে, আমরা সাধারণত আমাদের যে মরু অঞ্চল রয়েছে, এই মরু অঞ্চলে আমরা কি দেখতে পাই? মরু অঞ্চলে পর্বতের পাদদেশে যে ভূমি, মরু অঞ্চলের পর্বতের পাদদেশের যে ভূমি, সেই ভূমিকে আমরা কি বলি? সেই ভূমিকেই আমরা বলছি পেডিমেন্ট। বোঝা গেল? তাহলে মরু অঞ্চলে পর্বতের পাদদেশের যে ভূমি, সেই ভূমিকে আমরা বলছি পেডিমেন্ট। তাহলে বাজাদাটা কি? বাজাদা হচ্ছে এই যে পেডিমেন্ট, আমাদের যে পেডিমেন্ট রয়েছে, এই পেডিমেন্টের নিচে ক্ষয়জাত পদার্থগুলো আস্তে আস্তে নিচের দিকে সঞ্চিত হয়। ঠিক আছে, পেডিমেন্টের নিচে কি হচ্ছে? ক্ষয়জাত পদার্থগুলো আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে সঞ্চিত হচ্ছে, ক্ষয়জাত পদার্থগুলোর নিচের দিকে সঞ্চয় ঘটছে। এই যে সঞ্চয় ঘটছে, সঞ্চয় হয়ে বা সঞ্চিত হয়ে যে ভূমিরূপ তৈরি হচ্ছে, সেই ভূমিরূপকে আমরা বলছি বাজাদা। তাহলে কি হলো? পেডিমেন্টের নিচে সৃষ্ট যে সমস্ত পদার্থ, সেটা নিয়েই যে ভূমিরূপ তৈরি, সেই ভূমিরূপীর নাম হচ্ছে বাজাদা। এবার দ্বিতীয় পয়েন্ট আছে উচ্চতা। আশা করি ধারণাটা বুঝতে পারলে। ধারণা মানে সংজ্ঞা, যে মরু অঞ্চলে পর্বতের পাদদেশের যে ভূমি, সেটাকে আমরা বলছি পেডিমেন্ট। আর এই পেডিমেন্টের নিচেই যখন ধীরে ধীরে ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হচ্ছে, সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি করছে, সেটাকে আমরা বলছি বাজাদা। তাহলে উচ্চতাতে কি হবে? পেডিমেন্টের উচ্চতা কি আর বাজাদারি বা উচ্চতা কি, আমরা এটা জানবো। দেখো উচ্চতা কিন্তু বাজাদার থেকে বেশি হয়। পেডিমেন্টের উচ্চতা কি হবে? বাজাদার থেকে সবসময় বেশি হবে। কার থেকে বেশি হবে? বাজাদার থেকে বেশি হবে। কার উচ্চতা? পেডিমেন্টের উচ্চতা। আর তাহলে বাজাদা কি হবে? পেডিমেন্টের থেকে উচ্চতা কম হবে। ঠিক আছে, পেডিমেন্টের থেকে উচ্চতা কম হবে, মানে পেডিমেন্টের উচ্চতা বেশি কার থেকে? বাজাদার থেকে। আর বাজাদার উচ্চতা কার থেকে কম? পেডিমেন্টের থেকে বাজাদার উচ্চতা কম হবে। বোঝা গেল? এইবার আসবো ঢাল। দেখো এই উচ্চতা পয়েন্টটা মনে রাখলে ঢালটা তোমরা নিজেরাই বুঝে যাবে যে কীরকম হতে পারে। তাহলে পেডিমেন্টের ঢাল কীরকম হয় আর বাজাদার ঢাল কীরকম হয়, একটু যদি লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু তোমরা ছবি দেখেই বুঝে যাবে। ছবি দেখেই কিন্তু এই ঢাল পয়েন্টটা তোমরা আশা করি বুঝতে পেরে যাবে। দেখো কি বলছে, ঢাল কীরকম হয় পেডিমেন্টের? পেডিমেন্টের ঢাল কিন্তু পর্বতের পাদদেশের যেহেতু, সেই জন্য এর ঢালটা প্রায় মসৃণ ঢাল হয়। কীরকম ঢাল হয়? মসৃণ ঢাল হয়, মানে খুব বেশিও হয় না, খুব কমও হয় না, একটা মসৃণ ঢাল আমরা পেডিমেন্টে দেখতে পাই পর্বতের পাদদেশে। আর বাজাদারটা কীরকম হয়? ঠিক বাজাদার যে ঢাল, সে ঢালটা কীরকম হয়? যেহেতু পলি, বালি, নুড়ি, কাকড় সমস্ত কিছু এসে নিচের দিকে যেহেতু সঞ্চিত হচ্ছে, তাহলে বাজাদার ঢাল কীরকম হবে? বাজাদার ঢাল কি? বাজাদার ঢালটা আমরা এইভাবে বলবো যে পেডিমেন্টের নিচে যেহেতু সঞ্চিত হচ্ছে পদার্থগুলো, সেই জন্য এখানে ঢাল আমরা খুব একটা বেশি দেখতে পাই না, যেহেতু এখানে সঞ্চয়টা হচ্ছে। কিসের সঞ্চয়? নুড়ি, কাকড়, বালি, এই সমস্ত জিনিস যেহেতু সঞ্চয় হচ্ছে, তো সঞ্চিত যে জায়গা, সেই জায়গাটাকেই আমরা বলছি বাজাদা। তাহলে বাজাদার সেরকম ঢাল আমরা দেখতে পাই না। ঠিক আছে, এবার লাস্ট পয়েন্টটা তোমরা দিবে প্রকৃতি, অর্থাৎ পেডিমেন্টের প্রকৃতি কীরকম হয় আর বাজাদার প্রকৃতি কীরকম হয়। দেখো এতক্ষণের যে আলোচনা, সেখান থেকেও কিন্তু তোমরা একটু বুদ্ধি খাটালে পেডিমেন্টের প্রকৃতি আর বাজাদার প্রকৃতিটা নিজে থেকেই লিখতে পারবে। তাহলে পেডিমেন্টের প্রকৃতি কি? পেডিমেন্ট হচ্ছে একটা ক্ষয়জাত, পেডিমেন্ট আমরা বলি এটা একটা
ক্ষয়জাত কি, ক্ষয়জাত কি, ক্ষয়জাত সমভূমি, এটাই বলতে পারি। পেডিমেন্টের প্রকৃতি হচ্ছে, পেডিমেন্ট হচ্ছে একটা ক্ষয়জাত সমভূমি। আর তাহলে বাজাদা কি, বাজাদা হচ্ছে একটা সঞ্চয়জাত সমভূমি। কেন সঞ্চয়জাত সমভূমি? কারণ পেডিমেন্টের ঢাল বেয়ে আস্তে আস্তে নিচের দিকে কি হচ্ছে, নুড়ি, বালি, কাঁকড় প্রভৃতি জমা হচ্ছে, সেই জন্য সেই জায়গাটা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। তাহলে পেডিমেন্ট কি হলো, ক্ষয়জাত সমভূমি, আর বাজাদা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। এইবার চলে আসো ছবিতে। এতক্ষণ ধরে যা বললাম ছবির সাথে একটু মিলিয়ে নাও যে বিষয়টা ঠিক কি দাঁড়ালো। দেখো পেডিমেন্ট কি, আমরা দেখছি একটা মসৃণ ঢাল আছে। পেডিমেন্টে আমরা দেখছি এই যে এই অংশটা হচ্ছে আমাদের পেডিমেন্ট, এখানে এই জায়গায় আমরা দেখছি একটা মসৃণ ঢাল রয়েছে, ঠিক আছে। আর এই পেডিমেন্টের ঢাল বেয়ে আস্তে আস্তে কি হচ্ছে, নিচের দিকে নুড়ি, বালি, কাঁকড় প্রভৃতি আস্তে আস্তে এই জায়গায় জমা হচ্ছে। এই যে জমা হলো, এই জায়গাটা সঞ্চিত হলো বা জমা হলো, এই জায়গাটাই হয়ে যাচ্ছে আমাদের কি, বাজাদা, ঠিক আছে। এবং সব থেকে শেষের যে নিচুর যে অংশটা আরো, সেই অংশটা হচ্ছে আমাদের প্লায়া, প্লায়া হ্রদের এখানে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখো একটা আমি অ্যারো চিহ্ন দিয়ে রেখেছি, কিন্তু এখানে আমি কোনো কিছু লিখিনি। এই অংশটা কি, এই যে আমরা উঁচু এই অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটা কি, এই অংশটার নাম হচ্ছে আমাদের ইনসেলবার্জ। এই অংশটার নাম হচ্ছে ইনসেলবার্জ। কেমন? তাহলে এই যে উঁচু পর্বত শ্রেণী বা পাহাড়ের যে অংশটা, উঁচু অংশটা, এটা হচ্ছে ইনসেলবার্জ। এবার আস্তে আস্তে যে মসৃণ ঢাল, এই মসৃণ ঢালের এই অংশটা হচ্ছে পেডিমেন্ট। তার মানে মসৃণ ঢাল বলতে আমি বুঝিয়েছিলাম মরু অঞ্চলে পর্বতের পাদদেশের যে ভূমি, এই যে পর্বত এর উঁচু অংশটা ইনসেলবার্জ, আর এই যে পর্বতের পাদদেশের যে অংশ, এই পাদদেশের অংশটাই হচ্ছে আমাদের পেডিমেন্ট। তাহলে পেডিমেন্টের ঢালটা একটু তুলনামূলক বেশি হচ্ছে, মসৃণ হলেও ঢাল একটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাজাদাতে কোনো রকম ঢাল আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখানে সমস্ত কিছু নুড়ি, বালি, কাঁকড় সমস্ত কিছু এসে বাজাদাতে জমা হচ্ছে। বোঝা গেল পেডিমেন্ট আর বাজাদার পার্থক্য? এইভাবে তোমরা যদি পার্থক্য লেখো অবশ্যই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। আশা করি বুঝতে পেরেছো। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানাবে, একদম জানাতে ভুলবে না। এবং এরপরে তোমরা কোন প্রশ্ন, তোমাদের কোন প্রশ্ন মনে হচ্ছে যেটা বুঝতে অসুবিধা হচ্ছে বা ইম্পর্টেন্ট, এরকম যদি কোনো প্রশ্ন তোমাদের মনে আসে ফার্স্ট চ্যাপ্টার থেকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে বলবে যে স্যার এই প্রশ্নটা আমাদেরকে একটু বুঝিয়ে দিন, তাহলে আমাদের খুব সুবিধা হয়, ঠিক আছে। তো চলো এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আশা করি তোমরা এই আজকের এই ভিডিওটা দেখে অনেকটাই বুঝতে পারলে এই দুটো পার্থক্য। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।